শুরু করছি প্রেয়সীর হৃদয় ব্যাকুল উপন্যাসের 11তম পর্ব। লিখেছেন নাবিলা ইশক। মোস্তফা সাহেবের গাড়ি ধরতে তন্ময়ের আধা ঘন্টা লেগেছে মাত্র। 4টি গাড়ি এখন একসাথে চলছে। মোস্তফা সাহেবের গাড়ির পাশে গাড়ি নিয়ে তন্ময় শব্দ করে বলল, দীপ্তর খিদে পেয়েছে। রাত 8টা এখন। সিলেটের সীমানা ধরতে কমসে কম আরও 2-3 ঘন্টা লাগবে। অর্ধেক রাস্তাও শেষ করিনি। পূর্ব অঞ্চলে গাড়ি থামাবো। সেখানকারটাই পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষজনে যাতায়াতও ভীষণ কম। তাই করো তাহলে। তন্ময় একটানে সামনে চলে গেল। মিনিট 10 পর গাড়ি থামিয়েছে পর্বতের চূড়ায়। এখানে টুকটাক পাথরের মেলা, হলদে স্ট্রিট লাইটের খাম্বা গাড়া বড় সড়ো, চারপাশ উজ্জ্বল। এখান থেকে আকাশের চাঁদ স্পষ্টভাবে কাছে দেখায়, যেমন হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে। গাড়ি থেকে নেমে এসেছে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব এবং ওহি সাহেব। পরপর আকাশও বেরিয়ে এসেছে, শুধু বিবাহিত নারীগণ গাড়িতেই। অরু, সাবিহা, রবি, মোস্তফা সাহেবদের সঙ্গে। তারা বোনেরা মিলে গাড়ি থেকে খাবার এনে বাপ চাচাদের হাতে দিয়ে যাচ্ছে। অরু তন্ময়দের পছন্দের ডিশ প্লেটে নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে সবে। তন্ময় গাড়ির বোনেটের ওপর বসে আছে। প্লেট তার হাতে ধরিয়ে অরু নিজের খাবার আনতে চলে গেল। খাবার নিয়ে এসে অয়নের পাশে দাঁড়ালো। তার অয়নের সাথে জমে ভালো। কথায় কথায় বলল, অয়ন ভাইয়া, এখান থেকে চাঁদ দেখতে বেশ সচ্ছল লাগছে, তাই না? হ্যাঁ, বিষয়টি এখন আমাদের ওদিকে দালান কোঠা এবং গাছগাছালির মেলা, সেখান থেকে চাঁদ দূর আসমানে দেখাই। তবে এখানটায় সম্পূর্ণ ফকফকা, নদীর ঝিলসে যাওয়া পানিবিহীন তৃতীয় কিচ্ছু নেই। তাই আমরা সরাসরি দেখতে পাই চাঁদটাকে। মনে হয় এই তো কাছে, হাত বাড়ালেই ছুঁতে পারবো। হ্যাঁ, সাথে নদীর দিক লক্ষ্য করো, চাঁদ প্রতিফলিত হয়েছে। মনে হচ্ছে নদীর মধ্যে আরেকটি চাঁদের পৃথিবী। দুজন গল্পে মশগুল। এই দুজনকে সাবিয়া আর চোখে দেখে তন্ময়ের পাশে এসে দাঁড়ালো। দুই ভাই বোন একটু খাচ্ছে তো আরেকটু চাঁদের দিকে তাকাচ্ছে। না হলে গল্পে মশগুল দুই ব্যক্তির দিক, যারা দুনিয়া ভুলে প্রকৃতির প্রেমে ডুবে বসেছে। পৃথিবীর মানুষগুলো আসলেই নিষ্ঠুর। সিলেট 4টি জেলা নিয়ে গঠিত। সিলেট সদর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। সিলেট সদর জাফলং নিয়ে বিশ্ব পরিচিত। জাফলংকে প্রকৃতির কুণ্ডও বলা হয়। তেমন মৌলভীবাজার বিশ্ববিখ্যাত মাধবকুণ্ড জলপ্রপাতের জন্য। হবিগঞ্জ বিশ্বব্যাপী পরিচিত চায়ের জন্য। অপরদিকে সুনামগঞ্জের নাম উজ্জ্বল করে দেশবন্ধু মিষ্টি এবং পাথর। জবেদা বেগমের পিতৃস্থান সিলেট শহরের মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার মনু নদীর তীরে অবস্থিত। শহরটি চা বাগান ও গ্রীষ্মমণ্ডলীয় বনগুলির জন্য সুপরিচিত। বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান মৌলভীবাজারে অবস্থিত। মৌলভীবাজার উপজেলা শ্রীমঙ্গলে জবেদা বেগমের পিতৃস্থান খানবাড়ি। বেশ সুনামধন্য পরিবার তার মৌলভীবাজার জেলার চেয়ারম্যান নারায়ণ মজুমদারের সাথে। জবেদা বেগমের বাবা হুশিয়ার সাহেবের খুব ভালো বন্ধুত্ব। তার উপর মৌলভীবাজারের সুনামধন্য রেস্টুরেন্ট খানবাড়ির মানে হুশিয়ার সাহেবের, এবং সাথে তাদের বেশ কিছু মিষ্টি জাতীয় জিনিসের বিজনেস রয়েছে। 5 ভাইয়ের একমাত্র বোন এবং হুশিয়ার সাহেব জয়তুন বেগমের একমাত্র কন্যা হিসেবে জবেদা বেগম ছোট থেকেই ভালোবাসায় বড় হয়েছেন। আদরের মেয়ে জামাই হিসেবে মোস্তফা সাহেব সেই আদরে ভাগ বসিয়েছেন। তাকে এক প্রকার মাথায় তুলে রাখা হয়। ঠিক তাদের দুজনের ভাগ এসেছে তন্ময়ের কাছে। সে তার নানা বাড়ির চোখের মণি। তেমনি সাবিহা তাদের মূল লো, সেখানে অপারেশন। গাড়ি মৌলভীবাজারের মনু নদীর তীরে এসে পৌঁছেছে। কাজ নামিয়ে ওরও মাথা বের করে দিয়েছেন জানালা দিয়ে। হুড়মুড়িয়ে চোখে মুখে বাতাস ছুঁয়ে গেল। সম্পূর্ণ নির্জন চারপাশ, কাকপক্ষীও নেই কোথাও। গাড়ি থেকে এই অরু বড় নদীর এক ঝলক পেয়েছে। রাতের চাঁদের আলোয় জলজল করছে নদীর পানি। নদীটাকে ঘিরে আছে উঁচু নিচু গাছ। অরুর ইচ্ছে করছে গাড়ি থেকে নেমে যেতে, দৌড়ে ছুটে যেতে নদীর সামনে, নগ্ন পায়ে চারপাশে হাঁটতে। দু একবার পা ভেজাতেও মন চাইল,
কিন্তু এত রাত করে এটা কখনোই সম্ভব নয়। এদিকে তন্ময়ের নানা বাড়ি থেকে সমানে কল আসছে, এখনো কেন তারা পৌঁছায়নি। পুরো বাড়ি তাদের অপেক্ষায় বসে। এমত অবস্থায় মনু নদীর তীর পর্যবেক্ষণ করার সময় কই। মন খারাপ করে ওরু তাকিয়ে রইল। গাড়ি চলছে, ওরু নদীর চারপাশে দেখছে। শুনেছে মনু নদী বাংলাদেশ ভারতের আন্তঃসীমানা নদী। নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও সিলেট জেলার একটি নদী। এই নদী দর্শন করতে বিভিন্ন জেলা দেশের মানুষ আসে। ওরু ভাবছে কাল সকালে সে এখানে চলে আসবে। অরুর বিচলিত চেহারা লক্ষ্য করে সাবিহা বলল, ভাই, নদীর সামনে যাওয়া যাবে না? না, এত রাত করে যাওয়া ভালো না। এখানে প্রায়শই ডাকাতি হয়, সব জায়গায় খারাপ লোক মিলে, রিস্ক না নেওয়াই ভালো। সাবিহা অরুর কানে ফিসফিস করে বলল, কাল তুই আর আমি আসবো, হ্যাঁ? অরু খুশি হয়ে গেল। একটিবার নিজ চোখে চারপাশ না দেখলে তার শান্তি মিলবে না। তাই সে দ্রুত গতিতে মাথা নেড়ে বলল, আচ্ছা। উপজেলা শ্রীমঙ্গলের সীমানায় পৌঁছেছে তাদের গাড়ি। 20 মিনিটের রাস্তা অতিক্রম করেই পেয়েছে বিশাল জমিন নিয়ে তৈরি খান বাড়ি। সাদা রঙের রাঙানো বাড়ি থেকে সদর দরজা অবধি। বাড়ির চারপাশে বড় বড় দেওয়াল দিয়ে আটকে, কারুকার্য করা চারপাশের দেওয়ালে। দেওয়ালের উপরে বড় বড় কাঁটা ব্যবহার করা হয়েছে। আর কারণ রাত বিরেতে ডাকাতি চোরের হামলা হতেই পারে। দেওয়ালের বাইরে ভেতর দিয়ে উঠেছে আসমান ছোঁয়া গাছগাছালি। এই রাতের আধারে একটি ভুতুড়ে বাড়ির বেলা বলা যেতে পারে। ভুতুড়ে বাড়ি বললেও বাড়ির সৌন্দর্য একাংশ ঘাটতি পড়বে না। সদর দরজার সামনে একজন সুস্বাস্থ্যবান বৃদ্ধ দাঁড়িয়ে। ইনি হুশিয়ার খান, জয়তুন বেগমের স্বামী, জবেদা বেগমের বাবা এবং তন্ময়ের নানা। ঘন্টা ধরে তিনি এখানেই ঘুরঘুর করছেন, যেন বাড়ির ভেতরে মন টিকছে না। গাড়ি থেকে তিনি স্পষ্ট বাংলা ভাষায় আওয়াজ দিলেন ছেলেদের। তবে তাতে সিলেটি টান রয়েই গেল। এই আবু বক্কর, শফিক, রাসেল, মুজাহিদ, বাইরে আয় তাড়াতাড়ি। আব্বা আইসি। বলতে বলতে মুজাহিদ সাহেব লুঙ্গি পরে বেরিয়ে এলেন। তার পেছনে এসেছে তার বড় মেয়ে কলি, 19 বছরের যুবতী। অন্যদিন গুলো হলে এই সময় কলি ছেঁড়া কাপড় চোপড় পরে নিজের ঘরে পড়ে থাকতো। তবে আজকের দিন আর অন্যদিন তো এক নয়। আজকের দিন অন্য দিনের থেকে ভিন্ন। তাই সে সুন্দরভাবে সেজে গুজে আছে। পরপর শফিক সাহেবও বেরিয়ে এসেছেন। তার সাথে এসেছে স্ত্রী নাজমা। মোস্তফা সাহেব আগে শ্বশুরবাড়ির কাছে এলেন, জড়িয়ে ধরে বললেন, ভালো আছেন আব্বা? আলহামদুলিল্লাহ বাপজান, ভালোই আছি। চলো চলো, বাইরে দাঁড়ানো লাগবো না। তন্ময় সাবিহাকে দেখে তাদের বুকে জড়িয়ে নিলেন হুশিয়ার সাহেব। পরপর সালাম জানালেন আনোয়ার সাহেব, ওহি সাহেবকে। মাথায় হাত বুলিয়ে দিলেন অরু, রুবি এবং দীপ্তর। আলাপ আলোচনার মধ্যে ঢুকছে ভেতরে। মুজাহিদ সাহেবের সঙ্গে তন্ময়, অয়ন, আকাশও লাগেজ নিচ্ছে ভেতরে। ঘন্টার পর ঘন্টা সফর করে সকলেই বেশ ক্লান্ত। সেদিনের মতো আলাপ আলোচনা বা গল্পগুজব করা হয়ে ওঠেনি। মুক্ত করে রাখা কক্ষগুলোতে যে যার মতো ঘুমিয়ে পড়েছে। অরু তার 2 বোন সাবিহা, রুবির সাথে ঘুমিয়েছিল। বেশ ভোর করে ঘুম ভেঙে যায় তার। বিছানা ছেড়ে এসে জানালার পর্দা সরিয়ে দেয়। ভোরের স্নিগ্ধ অস্পষ্ট প্রভাত দেখা মিলল। সে কি অমায়িক দৃশ্য! তাকেই থাকতে ইচ্ছে করল। 2 হাতে চুল খোপা করতে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরিবর্তন করে সুন্দরভাবে তৈরি হয়ে নিল। ঘড়ির কাঁটা এখন 6টায়। বিছানার সামনে গিয়ে সাবিহাকে ডেকে ওঠালো। সাবিহা নড়ে চড়ে উঠে বসে, আবারও হেরে তুলে পড়ে গেল। তারপর অরুর টানে পুনরায় উঠে বসে। দুলতে দুলতে বাথরুমে চলে যায়। এই ফাঁকে অরু কক্ষের বাইরে উকি দিল। কেউ নেই। সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজমান চারপাশে। মনে হচ্ছে বাড়ির কেউ এখনো ওঠেনি। ভালোই হয়েছে, সাবিহার সে বিনা দ্বিধায় চলে যেতে পারবে। কিন্তু অরুকে অবাক করে দিয়ে সাবিহা ফ্রেশ না হয়ে পুনরায় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তাকে আবারও ঠেলতে লাগলো অরু। সাবিহা অস্পষ্ট ঘুমন্ত স্বরে বলল, মনু নদী আমরা ঢাকা ফিরে যাওয়ার দিন দেখে যাব, কেমন? আজ মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাব। তুই বরং এখন ঘুমিয়ে পড়।
গতকাল রাতে আমি ভাইয়ের সাথে কথা বলেছি, দুপুরের খাবার খেয়ে আমরা বেরোবো। সত্যি? আল্লাহর রাস্তায় আমাকে ঘুমাতে দে। বলতে না বলতেই সাবিহার সেলফোনে শব্দ করে বসলো। ঘুমো ঘুমো চোখে স্ক্রিনে তাকালো। অয়নের মেসেজ। সাবিহা না দেখার ভান করে মরার মতো ঘুমিয়ে পড়ল। ওরু অশান্ত মনে বিছানায় বসলো। সিলেট সে বেশ কয়েকবার এসেছে। এতবার এসে শুধু শ্রীমঙ্গল ঘুরেছে পুরোটা, তবে মাধবকুণ্ড জলপ্রপাত দেখা হয়নি। না সেদিকে তার যাওয়া হয়েছে, কিন্তু আজ দেখতে পারবে। তারা ভ্রমণে বেরোবে ভাবতেই ওরুর মন থেকে মনোনদী বেরিয়ে গেল এখনকার জন্য। সাবিহার পাশে সেভাবেই গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ওরুর ঘুম ভেঙেছে যখন তখন ঘড়ির কাঁটা 12:20। বা ভালোই ঘুম দিয়েছে। বিছানায় নিজেকে একা পেল। সাবিহা, রুবি কেউই নেই। মুখ ধুয়ে দ্রুত পায়ে বেরিয়ে পড়ল বৈঠকখানার উদ্দেশ্যে। সবাই বৈঠকখানায় উপস্থিত। ওপর থেকে দেখতেই লাগছে জনসভা। ওরুকে দেখে নাজমা বেগম হেসে বললেন, তাড়াতাড়ি খেয়ে নাও। ওরু আর চোখে তন্ময়কে খুঁজল। আশেপাশে নেই। চেনা চেনা মানুষদের সাথে দেখা করতে গিয়েছে হয়তো। খেয়ে দিয়ে ওরু পুরো বাড়ি ঘুরতে আরম্ভ করলো। 17 কক্ষ নিয়ে খান বাড়ি। এক একটি কক্ষের বিশালতা প্রখর। বাড়ি ঘুরে নেমেছে বাড়ির চারপাশ দেখতে। চারপাশে গাছ, গাছ আর গাছ। তবে বাড়ির বাম পাশে ফুলের বাগান দেখা গেল। ওরু সেখানে কিছুক্ষণ বসে রইল। উঠে হাঁটা ধরল বাড়ির পেছনের পুকুরের পাড়ের দিকে। পুকুর পাড়ের জায়গাটুকু ওরুর খুব পছন্দের। সে গতবার যখন এসেছিল বেশিরভাগ সময় এখানেই বসেছিল। পুকুরের পানি, চারপাশে গাছ, পাখিদের ডাক, মাথার উপরে নীল আসমান, সবকিছুই আকৃষ্ট করে তাকে। পাজোড়া থমকে গেল ওরুর। পুকুরের সামনে তন্ময় দাঁড়িয়ে, শুধু দাঁড়িয়ে নয়, দাঁড়িয়ে সেলফোনে কথা বলছে। এখন বিষয়টি হচ্ছে সে কি সামনে এগোবে নাকি চলে যাবে। ভাবতে না ভাবতে চোখ গেল দূরবর্তী একটি স্থানে। কেউ উকি দিয়ে আছে। ওরু ভালোভাবে পর্যবেক্ষণ করে চিনতে পারল কলিকে। এই মেয়ে এভাবে উকি ঝুঁকি দিচ্ছে কেন? তন্ময় হুট করে পেছনে তাকালো। এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? হঠাৎ কণ্ঠে ভরকে গেল ওরু। পুকুর পাড় দেখতে এলাম। উকি ঝুঁকি মেরে? ওহো। তন্ময় শুধু আর ওরুকে দেখে। ওই যে লুকিয়ে থাকা কলিকে কেন দেখছে না? আর ওরু তো উকি ঝুঁকি দিচ্ছিল না। সে তো সত্যি পুকুর পাড় দেখতে এসেছে। তন্ময় এখানে দাঁড়িয়ে এটা কি সে জানতো নাকি? উকি ঝুঁকি দিচ্ছি না। কথাগুলো বলে পায়ের জুতো জোড়া খুলে নগ্ন পায়ে মাটিতে হেলে দুলে হাঁটতে লাগলো। ধীর পায়ে নামলো পুকুরের পানিতে। শুকনো সিঁড়িতে বসে পা জোড়া ভিজিয়ে রাখলো। আহ, আরাম। এই সুখের কোনো বর্ণনা নেই। শীতল উষ্ণতায় মন স্বাচ্ছন্দ্যে দুলছে। মাথা ঘুরিয়ে ওরু তন্ময়কে হাতের ইশারায় ডাকলো, আসেন। ওরুকে এখন কতটা আবেদনময়ী লাগছে তা সে একদমই উপলব্ধি করতে পারছে না। এই যে বাতাসে উঠতে থাকা চুলগুলো দিশেহারা। ওড়নাখানা সিঁড়িতে মিলে আছে। পুকুরের পানিতে বেসামালভাবে পা তুলিয়ে চলেছে। প্রাণ খুলে হাসছে। হঠাৎ করে ঘুরে তন্ময়কে ডাকছে। তন্ময় সারা শব্দ না করলে মুখ বেঁকিয়ে আবারও পা তোলাতে ব্যস্ত হয়ে উঠছে। এই দৃশ্যটি একটি রোমান্টিক ফিল্মের মতো দেখতে লাগছে। তন্ময়কে কয়েকবার চলে যাওয়ার জন্য পা বাড়াতে দেখা গেল। পা বাড়িয়ে আবারও একই জায়গায় দাঁড়াচ্ছে। চলে যেতে নিয়েও যাচ্ছে না। ওরও প্রশ্ন করলো, আজ আমরা যাচ্ছি তো মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে? তন্ময়ের জবাব এলো, সময় নেই। উহু। এক্সাইটেড? আপনি গিয়েছিলেন তন্ময় ভাইয়া? উহু। কয়বার? সাবিয়া আপু 2বার গিয়েছে। হিসেব নেই। কই, আমাকে তো কখনো সাথে নিলেন না। আপনি আমাকে কোথাও নেন না। আচ্ছা, আপনি এত দেরি করে জবাব দেন কেন? আমি কি প্রশ্ন করেছিলাম ভুলেই যাই। পেছন থেকে শব্দ পেয়ে ওর মাথা ঘোরালো। কলি তন্ময়ের পাশে এসে দাঁড়িয়েছে। মাথায় লম্বা ঘোমটা দেওয়া। লজ্জায় মাথা উঁচু করছে না। মাথা নিচু রেখেই বলল, দাদাজান ডাকছেন আপনাকে। এই দৃশ্য সচক্ষে দেখে একটা বাংলা নাটকের কথা মনে পড়ল ওরুর। সেখানে এমন একটি দৃশ্য ছিল। শহরের নায়ক পরিবারের কথায় বাধ্যতামূলক বিয়ে করে গ্রামের মেয়েকে।
তো বিয়ের পরের দিন নায়ক উদাসীন ভঙ্গিতে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে, নায়িকা ঠিক এইভাবেই পাশে এসে দাঁড়ায়। অরুর হাসি পেল, তবে সে হাসল না। এতক্ষণ ধরে ভাবছিল এই মেয়েটা কখন উকিঝুঁকি বন্ধ করে বেরিয়ে আসবে। অবশেষে এসেছে। তার প্রশ্ন করতে ইচ্ছে হলো, কেন দাঁড়িয়েছিল এভাবে লুকিয়ে। পরিস্থিতি লজ্জাজনক হবে বিদায় জিজ্ঞেস করলো না, বরং শুধালো, কলি আপু, আমাদের সাথে আসছো তো? তুমি তো নিশ্চয়ই প্রায়শই যাও। একইভাবে ধীর আওয়াজে জবাব দিল, না, যাওয়া হয় না, বাড়ি থেকে যাওয়ার অনুমতি নেই। এইভাবেও মেয়েদের এত ঘোরাফেরা করতে নেই। মা বলেছেন বিয়ের পর শুধু স্বামী নিয়ে যেতে পারবে। দারুণ ব্যাপার, ভালো কথা বলেছে আপু, আমিও একমত এ বিষয়ে। ঘোরাফেরার জন্য কি বিয়েটা করে ফেলবো? কলির জবাব পেল না, তবে তন্ময়ের চোখ রাঙানো দেখল অরু। ভারী গলায় তন্ময় কলিকে বলল, যাও, আসছি। সাধারণত মামাতো বোনদের সাথে তন্ময়ের দেখা সাক্ষাৎ হয় না, তাই সে সর্বদাই তুমি ব্যবহার করে এসেছে। সচরাচর তুই ছোট সকলের ক্ষেত্রে সে ব্যবহার করে না। তুমি বা আপনিতেই সীমাবদ্ধ। কলিকে দ্বিধায় পড়তে দেখা গেল। এই যে একটু কি আবার ফিরে তাকাচ্ছে। অরু কলির যাওয়ার পানে তাকে একান্ত ভাবনায় বিভোর। এই কলির হাবভাব সুবিধার লাগছে না। তার মন বলছে মেয়েটির মধ্যে বেশ ঘাবলা রয়েছে। অরুকে এখনো পা ভিজিয়ে বসে থাকতে দেখে তন্ময়ের বিরক্ত লাগলো। যেতে নিয়ে পুনরায় ফিরে এসে ওর বলল, উঠে আই। অরু যেমন তন্ময়ের উঠাই বলার অপেক্ষাতে ছিল, মুহূর্তেই দ্রুতগতিতে উঠতে নিতেই বেসামাল ভঙ্গিতে পুকুরে পড়ে গেল। পুকুরের পরিষ্কার পানি তন্ময়ের চোখে মুখে ছিটকে এসেছে। শার্টের কিছু কিছু জায়গায় ফোঁটা ফোঁটা পানি স্পষ্ট। অরুণ নাক মুখে পানি ঢুকেছে। ভেজা চুলগুলো সর্বাঙ্গে লেপ্টে আছে। মুখের সামনে থেকে কিছু চুল সরিয়ে উঠে দাঁড়ালো। কোমর সমান পানি কামিজ শরীরের সাথে মিশে আছে। পেটের দিকটা দৃশ্যমান, প্রত্যেকটি অঙ্গের ভাঁজ বোঝা যাচ্ছে। তন্ময়ের কপালে বিন্দু ঘাম জমেছে। আপাতত সে অরুর দিকে ফ্যালফ্যাল নয়নি তাকিয়ে। তাকে দেখে বোঝার উপায় নেই সে রেগে আছে নাকি না। অরু ভেবে নিয়েছে তন্ময় রেগে, তাই আগেই ভয়ার্ত গলায় বলল, ধমকাবেন না, আমি ইচ্ছে করে পড়িনি, পা পিছলে পড়েছি। এখানটা পিছিল হয়েছিল, তা কি আমি জানতাম? দীর্ঘশ্বাস ফেলে তন্ময় এগিয়ে আসলো, হাত বাড়িয়ে দিল অরুর দিকে। অরু হাত ধরে দুষ্টু হাসলো। সে না উঠে শরীরের সর্বশক্তি দিয়ে তন্ময়কে টান মারল। আচমকা টানে তন্ময় কিছুটা ব্যালেন্স ছাড়িয়ে ফেলে। এক পা পুকুরে পড়ে যায়, অন্য পা সিঁড়িতে থেকে যায়। লম্বা পাজরার ফলে নিজেকে সামনে নিতে পেরেছে, কিন্তু অদ্ভুত এক জায়গায় হাত ছুঁয়ে দিয়েছে। তন্ময়ের বাম হাত অরুর কোমর ধরে। তার লম্বা আঙুলগুলো অরুর পাতলা কোমরে অনায়াসে চাপটে রয়েছে। অরু নিজেও পাথরের ন্যায় দাঁড়িয়ে। এমতাবস্থার সম্মুখীনে পড়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছে বলা যায়। তন্ময়ের দেহ তার সাথে ছুঁই ছুঁই প্রায়। গরম শ্বাস প্রশ্বাস মুখে থুবড়ে পড়ছে। বুকের ওঠানামার গতি গুনে ফেলা যাবে। হৃদয়ের অস্বাভাবিক গতি কমাতে ওরই পিছিয়ে যেতে নিয়ে অনুভব করল কোমরে থাকা তন্ময়ের আঙুল নড়ছে, যেমন চারপাশ স্পর্শ করছে। অরু থরথর করে কেঁপে উঠল। তার গাল থেকে ঘাড় অব্দি লাল আভায় রাঙিয়ে গিয়েছে। লজ্জায় সেভাবেই ডুবে গেল পুকুরে। তন্ময় পুকুরে পড়া পা উঠিয়ে নিয়েছে। ডুবে থাকা অরুর দিকে আর চোখে তাকিয়ে দ্রুত পায়ে চলে গেল। কিছুক্ষণ পর রবি অন্য হাতে পুকুর পাড়ে হাজির হলো। ভাই বলল, তুই পুকুরে পড়ে গেছিস নাকি? বলে অরুকে ওড়না দিয়ে পেঁচিয়ে নিয়েছে। হাত ধরে উঠাতে উঠাতে বলল, তোর কবে হেলদোল হবে? কিভাবে পড়ে গেলি বলতো? আরেকবার পড়ে দেখাবো? আজ্ঞে না। সিঁড়ি বেয়ে উঠতে নিয়ে অরু খেয়াল করলো তার জুতো জোড়া সিঁড়ির মাথায় গুছিয়ে রাখা। সে তো গাছের কাছটাই রেখেছিল, এখানে কিভাবে চলে এলো? অয়ন ওপরতলার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে, হাতে চায়ের কাপ। তার হাতে চা দিয়ে গিয়েছে একটি যুবতী মেয়ে, বয়স 18 কি 19 হবে। নাম রুবায়াত, আবু বক্কর সাহেবের মেয়ে। অয়নকে দেখে লজ্জায় লাল নীল হয়ে পড়ছে। বিষয়টি অয়ন শুধু একা লক্ষ্য করেনি, সাবিহাও করেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
প্রতিক্রিয়া না দেখানো সাবিহাকে খেয়াল করে অয়ন আনমনে হেসেছে এবং এখনো হেসে যাচ্ছে। আর চোখে দেখল সাবিহা আসছে। অয়ন দৃষ্টি দূর আসমানে নিবদ্ধ করে চায়ের কাপে চুমুক বসালো। সাবিহাকে দেখেও না দেখার ভান করে রয়েছে। সাবিহা এসে গলা খাকারি দিয়ে উঠল। তুমি সিলেটে আগে এসেছো? হুঁ, বহুবার। সবকিছু ঘুরেছো? টুকটাক। ট্যুরে এসেছিলাম, বন্ধু বান্ধব, তাদের ভাই ব্রাদার এবং তাদের গার্লফ্রেন্ডস নিয়ে। বড়সড় ট্যুর দিয়েছিলাম বলা যায়। সাবিহার চোখ মুখ অন্ধকার হয়ে গেল, তবে তা লুকায়িত। ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করল, তোমার? অয়ন উদাসীন ভঙ্গিতে বলল, গার্লফ্রেন্ড? উহু, ছিল না। আমি তো তখন একতরফা তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। সাবিহা লজ্জা পেল, সাথে বিষণ্ণতা অনুভব করল। টপিক পরিবর্তন করার জন্য বলল, তোমার কাজকর্ম নেই? এভাবে হুট করে এসেছো, বাড়ির সবাই জানে? তোমার শ্বশুর শাশুড়ির কথা বলছো তো? তারা জানেন, তবে এমনটা নয় যে তাদের পুত্রবধূর সাথে এসেছি। জানেন বন্ধু বান্ধবদের সাথে ট্যুরে গিয়েছি। বেশি বেশি বকবে না, ওকে? মুহূর্তে দুজনের চারপাশে নিস্তব্ধতা বিরাজমান। অয়ন আর কথা বলছে না। সাবিয়া চোখ মুখ অন্ধকার করে দাঁড়িয়ে। ছেলেটা কি পাজি? কথা বলতে কি নিষেধ করেছে নাকি? বেশি বকবক করতে নিষেধ করেছে। এইভাবে তো কোনো কথাই সাবিহা শোনে না। আজ শুনে উদ্ধার করে ফেলছে একদম। সাবিহা বিড়বিড় করে চলে যেতে পা বাড়ালো। অয়ন পিছু ডাকলো, সাবিহা। অন্যমনস্ক ভঙ্গিতে জবাব দিল, হুঁ। আমি তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারি না। অন্য মেয়েদের দিকে তাকানো তো দূরের বিষয়। মানে? অয়ন রহস্যময়ভাবে হাসল। চা শেষ করে কাপ সাবিয়ার হাতে ধরিয়ে দিল। পাশ কেটে যাওয়ার সময় ছুঁই ছুঁই হয়ে গেল। সাবিয়া কিছুক্ষণ অবুঝের মতো দাঁড়িয়ে রইল। অয়নের বলা কথাগুলো আবারও ভাবতে বসল। অয়ন কি ভেবেছে সে জেলাস রুবায়েতকে নিয়ে? হু, কখনোই না। মনে মনে এক বললেও সাবিহার ব্যথিত হৃদয় ওষুধ পেয়ে গেল। ওরু জিন্সের সাথে একটা ফতুয়া পড়েছে, গলায় স্কার্ফ ঝুলিয়েছে, চুলগুলো উঁচু করে ছুটি করে নিয়েছে, মাথায় সানগ্লাস লাগিয়েছে, আপাতত ভালো মানের গ্রিপের জুতো পরেছে। তন্ময় বলে দিয়েছে গ্রিপের জুতো পরতে। হয়তো সে আগে থেকেই সন্দেহ করেছে ওরু উঁচু হিল পরে বেরোবে, তাই ওয়ার্নিং দিয়ে গিয়েছে। সাবিহাও গ্রিপের জুতো পরে তৈরি হয়ে নিয়েছে। জলপ্রপাতে যাওয়ার রাস্তা বেশ দুর্গম এবং পিচ্ছিল, তাই সতর্ক হয়ে পথ চলতে হবে তাদের। হুঁশিয়ার সাহেব বৈঠকখানায় বসে, হাতে পান, মুখে দিবেন দিবেন ভাব, তবে দিলেন না। চুন আঙুলে নিয়ে বললেন, সাবধানে যাইবা সকলে, সময় কইরা ফিরা আইবা, সমস্যা হইলে কল দিবা, আমি আইজ বাসায় আছি। সবাই মাথা নাড়ালো, বুঝেছে যেমন। তারা মোট ৮ জন রওনা হবে। তন্ময়, অরু, অয়ন, সাবিহা, দীপ্ত, আকাশ, রুবি এবং কলি। সবাই তৈরি হয়ে চলে এসেছে। জবেদা বেগম টিফিন বাক্স ধরিয়ে দিয়েছেন গাড়িতে রাখার জন্য, বেশ কিছু পানির বোতল এবং প্রয়োজনীয় সরঞ্জাম। তাদের সাথে বিশ্বস্ত ড্রাইভার যাবে। হুঁশিয়ার সাহেব তাদের একা ছাড়তে চাইছেন না। বাড়ির সামনে বড় মাইক্রো গাড়ি দাঁড় করানো। ওরু জানালার সিট বেছে নিয়েছে এবং সে সর্বপ্রথম উঠে বসেছে। এক্সাইটমেন্টে তার গলা ধরে আসছে। কখন পৌঁছাবে? কিছুক্ষণ আগের হই হুল্লোড় আপাতত নিস্তব্ধতায় পরিণত হয়েছে। বৈঠকখানায় মুরব্বীদের সভা বসেছে। মোস্তফা সাহেবের পাশে জবেদা বেগম, দুজন পাশাপাশি বসে আছেন। উল্টো পাশে হুঁশিয়ার সাহেব, বাম পাশে আনোয়ার সাহেব, ওহি সাহেবও রয়েছেন। আবু বক্কর সাহেব, মোজাহিদ সাহেব এবং বাকিরাও পাশাপাশি দাঁড়িয়ে। হুঁশিয়ার সাহেব এবার হাতের পান মুখে গুজে দিলেন। আঙুলের মাথায় থাকা চুন থেকে কিছুটা মুখে দিয়ে মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বললেন, জয়া তোমারে বলছে নিশ্চয়ই? মোস্তফা সাহেবের মুখের ভঙ্গিমা জানাচ্ছে তাকে কিছুই বলা হয়নি। জবেদা বেগম বললেন, আমি কিছু বলিনি। আচ্ছা, আমি বলি তাইলে। আব্বা। হুঁশিয়ার সাহেব হাতের ইশারায় মেয়েকে চুপ থাকতে বললেন। আয়েশ করে বসে ধীর সুস্থে বললেন, কলির জন্য পাত্র খুঁজতাছি। মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হইব। মোস্তফা সাহেব বুঝে ফেললেন নদীর পানি কোথায় গড়াচ্ছে।
তিনি এমন কিছুর প্রত্যাশা মোটেও করেননি। উপস্থিত সকলের সামনে নিশ্চুপ রইলেন। হুঁশিয়ার সাহেব আবারও বলতে লাগলেন, মুজাহিদ তন্ময়কে পছন্দ করছে কলির জন্য। শুধু অয় না, সবাই কলির জন্য তন্ময়কে পছন্দ করছে। আমারও মনে হয় তন্ময়ের থেকে ভালো আর কেউ হইতে পারে না। এখন তোমাদের মতামত আশা করতেছি। পুত্রবধূ হিসেবে কলিকে কেমন লাগে? তাড়াহুড়ো নাই, ধীরে সুস্থে ভাইবা জবাব দিবা। মোস্তফা সাহেব মাথা নিচু করে বসে জবেদা বেগমকে ভীষণ ব্যাকুল দেখাচ্ছে। তিনি স্বামীর হাত ধরতে চেয়েও ধরছেন না, অস্থির চোখে তাকিয়ে। মোস্তফা সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বাবা, আমি আপনার সাথে আলাদা কক্ষে কথা বলতে চাই। মুজাহিদ সাহেবের চোখ মুখ কুচকে গেল সামান্য। তিনি চেহারায় ভদ্রতা বজায় রেখে বললেন, আলাদা কথা বলার কি আছে? সামনাসামনি বলেন। মেয়ে আমার, আমি শুনতে চাই যা বলার আছে আপনার। তন্ময়ের জন্য আমার মেয়ের থেকে ভালো মেয়ে আর পাবেন নাকি? হুঁশিয়ার সাহেব চোখ রাঙালেন। রক্ত এত গরম কেন? ঠান্ডা হও, নিজের রুমে যাও। তিনি উঠে দাঁড়ালেন। মোস্তফা সাহেবও সঙ্গে সঙ্গে উঠলেন। হুঁশিয়ার সাহেবকে সাহায্য করে এগিয়ে নিচ্ছেন ডান পাশে।